প্রিয় বন্ধুগণ, আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কামরুন নাহার আজাদ স্বপ্নার সঙ্গে। বাংলাদেশের একজন স্বনামধন্য হ্যান্ডবল খেলোয়াড়। আমাদের দেশের জন্য উনি অনেক সুনাম অর্জন করেছেন জাতীয়ভাবে এবং দেশের বাইরেও। এছাড়াও ওনার আরও অন্যান্য পরিচয় আছে। তিনি অন্যান্য বিভিন্ন পেশায় কাজ করেছেন, বিশেষ করে মিডিয়াতে এবং এভিয়েশন সেক্টরে। এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোকচারিতায় আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি কামরুন নাহার আজাদ স্বপ্নাকে। স্বপ্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার শুরুতেই আমি একটু জানতে চাচ্ছি যে আপনার এই যে হ্যান্ডবল খেলার কেরিয়ার, সেই যাত্রা কবে কীভাবে শুরু হয়েছে? আমি তখন স্কুলে পড়ি, যেহেতু বিকামিশন স্কুল অ্যান্ড কলেজ, এটা তো সবাই জানে যে খেলাধুলার বিষয়ে বিকামিশন স্কুল খুবই পারদর্শী। এখান থেকে অনেক প্লেয়ার তৈরি হয়। তো ওই স্কুল থেকেই স্কুল জীবনে ক্লাস 6-এ যখন পড়ি তখন প্র্যাকটিস করি, বড়রা খেলতো, তো সেটা দেখে উদ্বুদ্ধ হয়ে আকর্ষিত হই, তাদের খেলা দেখতাম। পরে দিয়ে আমাদের একটা টিম গঠন করা হয়, সেটা হলো আপনার ইন্টারন্যাশনাল ইয়ুথ চ্যাম্পিয়নশিপের জন্য ডেনমার্কে। তো সেখানে সিলেক্টেড হই এবং আমার প্রথম ফার্স্ট জীবনে যেই খেলা, সেটা আমি ডেনমার্কে বিকানেসের স্কুল থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলার সুযোগ পাই এবং এটা আমার জীবনে একটা বড় রকমের প্রভাব তৈরি করে খেলাধুলার দিক থেকে। প্র্যাকটিস, কৌশল, বিভিন্ন বিষয় জানার জন্য আমি যে প্র্যাকটিস পেয়েছিলাম সে সময়, সেটা আমার জন্য অনেক উপকার। সেটা কোন সালের দিকে? সেটা ছিল 92-তে। ডেনমার্কে সেখানে কাদের সঙ্গে আপনারা খেললেন? আমরা অনেক টিমের সাথে খেলেছি, জার্মান, ইটালি, বেলজিয়াম, সুইডেন, দেন টার্কি, লটস অফ। তারপরে পরে জার্নিতে পরে কি হলো, কিভাবে? পরে আমরা ওখানে আমাদের কোনো পজিশন ছিল না, কিন্তু আমরা ফেয়ার প্লের জন্য বাংলাদেশ টিম একটা আমরা পাই, ফেয়ার প্লের জন্য পুরস্কৃত হই। তো আমি বলছি যে জার্নি এরপর থেকে ওই খেলা থেকে আর আমার জার্নিটা থামেনি। পরে তো বিভিন্ন স্কুল পর্যায়ে যে বাটা, তারপরেই 95-এর জন্য আমরা সুযোগ পাই কমনওয়েলথ হ্যান্ডবল খেলার যে টিম তৈরি হয়, ন্যাশনাল টিম বাংলাদেশ, সেখানে সুযোগ পাই, সেখানে খেলাধুলা সেখানে খেলি এবং তারপরে কমনওয়েলথে খেলারও বেস্ট 7-এ চান্স পাই এবং খেলি। এখন কি বাংলাদেশের যে মেয়েদের হ্যান্ডবল খেলার অবস্থাটা কি তখন এবং এখন, যখন আপনারা শুরু করলেন এবং তারপরে থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মেয়েদের হ্যান্ডবল খেলার অবস্থাটা? তখন থেকে এখন বলতে গেলে, তখন আমরা খেলতাম আমাদের উদ্যোগে, আমরা প্রণোদিত হয়ে, আমাদের ইচ্ছায় আমরা যে মাঠে যেয়ে খেলতাম। কিন্তু বর্তমানে যে অবস্থা, আমাদের তখন সুযোগ সুবিধা অনেক কম ছিল এখনকার তুলনায়। হ্যাঁ, আমার মা মাঠে যেয়ে বসে থাকতো, শেষ হলে তারপরে আসতো, এরকম আপ টু বটম আমরা এই প্র্যাকটিসগুলো আমরা করতাম, আমাদের কোচ ছিল। কিন্তু এখন যেটা হয়, এখন প্রচুর কোচ আছে, ট্রেনিংয়ের অনেক বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, সরঞ্জামাদি আছে, প্লেয়াররা খেলছে, অনেক অনেক প্লেয়ার আসছে। কিন্তু আমাদের সময় যেভাবে প্লেয়ার তৈরি হয়েছিল, বা প্লেয়ার স্কিল, ডিসিপ্লিন, সব কিছুই এখনকার সময়ে আমি সেইভাবে প্লেয়ার বা সেই লেভেলের প্লেয়ার এখনো হয়নি বা সেভাবে উঠে আসে। সেটা কি কারণে মনে হয় আপনার কাছে? সেটা কি কারণে আমি বলবো, সেটার বিভিন্ন ধরনের কারণ আসলে থাকতে পারে। এখানে একাগ্রতার ব্যাপার আছে। এখন যারা প্লেয়ার অনেক বিভিন্ন জেলা উপজেলা থেকে আসে, তারা দেখা যায় যে তাদের যে নিডসগুলো আছে,
মৌলিক নিডস আছে মানুষের, মৌলিক নিডস পূরণ হওয়ার পরে তারপরে তারা অন্য নিডসগুলো বা অন্য শখগুলো পূরণ করবে। কিন্তু সেই নিডস যদি পূরণ না হয় তখন তো তারা অন্য বিষয়গুলো নিয়ে ওভাবে চিন্তা ভাবনা করতে পারবে না। আমাদের ক্ষেত্রে আমরা হয়তো বা এই প্রতিবন্ধকতাগুলো পাইনি, আমরা এগুলো উতরে গেছি, কিন্তু আমি বলবো এই বিষয়গুলোই মূলত। এখন আপনার কি মনে হচ্ছে যে আপনার কথা বোঝা যাচ্ছে যে আপনি পারিবারিকভাবে সমাজ থেকে এবং স্কুল থেকে প্রতিষ্ঠান থেকে সহযোগিতাটা পেয়েছেন, অনেক মেয়েরা সেটা পায় না। সহযোগিতা বলতে আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ, আমাদের ফ্যামিলি সাংস্কৃতিক মনা যথেষ্ট সাপোর্ট করেছে, যেহেতু আমার মা সবসময় সব কিছুতে থাকতো, অ্যাক্টিভ থাকতো আমাদের বিষয়ে। আমাদের ভিকানেসা স্কুল, এখান থেকে প্রচুর মেয়েরা এখন খেলছে এবং প্লেয়ার হচ্ছে, কিন্তু জাতীয় দলে চান্স পাচ্ছে। কিন্তু আমি যেটা মূলত বলতে চাচ্ছি যে আমাদের সময় আমরা যেভাবে যেই ধরনের প্লেয়ার তৈরি হয়েছিল, বর্তমানে এখনো ওই টাইপের ওই ধরনের প্লেয়ার তৈরি হচ্ছে না, ওরকম হচ্ছে না। না, একটা সময় আমরা দেখছি যে ফুটবল খেলায় মেয়েদের খুব বাধা দেওয়া হলো, আমাদের মনে আছে যে সবাই মিলে খুব আন্দোলন করলো। হ্যান্ডবলের ক্ষেত্রে এরকম কিছু হয় না? না, হ্যান্ডবলের ক্ষেত্রে এরকম কোনো কিছু হয়নি, এরকম কোনো বিষয় বা এরকম। কিন্তু হ্যান্ডবলে একটা জিনিস আমি যেটা দেখেছি সেটা হচ্ছে হ্যান্ডবলে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাব। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি যে যদি এখানে প্রপার গাইডেন্স, প্রপার পৃষ্ঠপোষকতা থাকে ভালো, তাহলে হ্যান্ডবলের প্লেয়ার, হ্যান্ডবল খেলার, হ্যান্ডবলের আরও যে বিষয়গুলো আছে সেগুলো আরও উন্নত করা সম্ভব। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের অবস্থানটা কীরকম মেয়েদের হ্যান্ডবলে আমাদের আশেপাশের দেশগুলোর মধ্যে, সার্কের মধ্যে বা কমনওয়েলথের মধ্যে আমরা কি একদম বটমে নাকি মাঝামাঝি? না, আমরা এখন যেখানে আছি, যেমন কিছুদিন আগে যে খেলা হলো সাউথ এশিয়ান আর এশিয়ান গেমস, হোয়াটএভার, আমার ঠিক প্রপারলি মনে পড়ছে না, সেখানে বাংলাদেশ যেটা ছিল আন্ডার 18 মেবি, সেই দলটা বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া এসেছিল। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভালো, কিন্তু এখনো এখানেই আছে, আমাদের আরো 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 এগিয়ে যেতে হবে, বহু পথ এখনো এখানেই আছে। এইটা দেখতে চাই না, আমরা চাই আরো বাংলাদেশ আরো এগিয়ে যাবে, এতদিনে আরো বাংলাদেশ আরো সামনে থাকার কথা ছিল। যেমন আর্চারিতে কিন্তু বাংলাদেশের রেজাল্ট, মানে আমি এটার কথাটা বলছি, আর্চারি অনেক তুলনা কম্পারিজন, আর্চারি অনেক ভালো, আর্চারির রেজাল্ট, আর্চারি। তো হ্যান্ডবলে আরো এগিয়ে যাওয়া উচিত ছিল। আমার মনে হয় যে এটা পৃষ্ঠপোষকতাটা বাড়লে হয়তো এটা, হ্যাঁ, পৃষ্ঠপোষকতা যদি আপনার ক্যারিয়ারের ব্যাপারে অন্যান্য বিষয়গুলো সম্বন্ধে একটু জানতে চাই। আমরা শুনছি যে আপনি এভিয়েশনে কাজ করেছেন, কি কাজ করেছেন সেখানে? আমি এসভি, আই মিন সৌদি আরবিয়ান এয়ারলাইন্সে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের জব করেছি। সেটা ছিল অ্যাকচুয়ালি জেদ্দা বেস, আমাকে জেদ্দায় থাকতে হতো। আপনি ফ্লাইটে অ্যারাবিকে কথা বলেছেন? না না, অ্যারাবিকে কথা না, ইংলিশটাই বলতে হয়েছে বেসিক্যালি। টুকটাক হয়তো বা অ্যারাবিক ওই যখন শিখে, কিন্তু ফ্লাইটে ইনসাইড ফ্লাইট অ্যারাবিক না, ইংলিশেই কথা বলতে হতো। তো এই তো, আর বেসিক্যালি ওখানে ইয়ে করা হয়েছিল যে ল্যাঙ্গুয়েজ স্পিকার লাইন, মানে বাংলাদেশি ফ্লাইট। আমি যখন জয়েন করি 2006, তখন আমাদেরকে বলা হয়েছিল যে এটা বাংলা, আই মিন ঢাকা বেইজ হবে, বাংলাদেশ বেইজ হবে। তো সেটা চিন্তা করে আমি এখানে আচ্ছা ঢাকা বেইজ হবে, তাহলে ঠিক আছে করা যায়, বিকজ অফ আমার ফ্যামিলি এখানে, আমার বাচ্চাও তখন খুব ছোট। আচ্ছা ঠিক আছে, আর এটা ছিল আমার একটা ড্রিম জব, হ্যাঁ, লাইক এ ড্রিম জবের মতো, মানে সব থাকে না। তো যখন আমি সেই ফ্লাইটের অ্যানাউন্সমেন্টের কোনো অ্যানাউন্সমেন্ট মনে আছে এখন নাকি ভুলে গেছে? না, অ্যানাউন্সমেন্ট এখন ওরকম মনে নেই, একটা চেষ্টা করে আমাদের দর্শকদের জন্য। না, এখনো অতটা ওরকম মনে নেই আমার। এই তো এরকম, এটাই। তারপরে কি আপনি কি মিডিয়াতে কাজ করেছেন? হ্যাঁ, মিডিয়ায় আমি
নিউজ প্রেজেন্টার হিসেবে ছিলাম। এটিএন বাংলা প্রথমে করেছি, একদম ফার্স্টে ছিলাম এনটিভিতে জয়েন করি, তারপরে এটিএন বাংলা, এবং সবশেষে করেছি মাই টিভিতে করেছি, এই তো সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। তো আপনার ভবিষ্যতে আর কি চিন্তা ভাবনা? ভবিষ্যতে চিন্তা ভাবনা, আমি চাইবো আমাদের বাংলাদেশ হ্যান্ডবল দল, যেহেতু আমি একজন খেলোয়াড় হিসেবেই আমি কথাটা বলছি, বাংলাদেশকে দেখতে, বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ জাতীয় দল পজিশন অনেক ঊর্ধ্বে দেখতে চাই। তো এখন আপনি যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে, মেয়েরা বিশেষ করে, তাদের সম্পর্কে আমি এটাই বলবো যে কিভাবে ডিসিপ্লিন থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। খেলতে আসলে যেহেতু তারা পড়াশোনাও করে খেলাধুলাও করে, খেলাধুলার প্রতি যেই আকর্ষণ, যে আগ্রহ, সেটা শতভাগ, মানে একেবারে এটাকে কি বলে, একাগ্রতার সাথে মূলত খেলাটাকে একটা সাধনা হিসেবে এই কথাটার ইয়েটা করছি আমি এই জন্য যে আমাদের দেশে কিন্তু আপনার এটাকে কি বলে, ইনস্টিটিউশন, যেটা ইনস্টিটিউট এটি নাই, যেটা ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আছে। হ্যান্ডবল খেলাটাকে কিন্তু কেউ পেশা হিসেবে নিতে পারে না। যেদিন এটাকে পেশা হিসেবে নিতে পারবে, বাংলাদেশে আনসার আর বিজিএমসি তো মনে হয় ক্লোজ হয়ে গেছে আরো অনেক আগে, কিন্তু যখন এটা নিতে পারবে, কেবল আমার এখন যে অবস্থা বা পরিস্থিতি, তখনই কেবল এটার প্রতি ওই আগ্রহ বা আকর্ষণটা তাদের থাকবে। আমারও সেটাই মনে হয় যে আমাদের দেশে যে খেলা, হ্যান্ডবল খেলা, সেটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে, এবং আমাদের যারা মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে তো খেলাধুলায় ভালো করছে, আশা করি হ্যান্ডবলেও ভালো করবে। সেই ধরনের উদ্যম, একাগ্রতা নিয়ে কাজ করবে, এই আশা রেখেই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। এই আমাদের সময় দেওয়ার জন্য কামরুন নাহার আজাদ স্বপ্না, আপনাকে অশেষ ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। বন্ধুগণ, যারা আপনারা এই আমাদের এই অনুষ্ঠানটা দেখলেন, আপনাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।